আজকের ভিডিওটিতে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করব। তো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল হচ্ছে এই যে উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত একটি বিশেষ ধরনের জলবায়ু হচ্ছে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু। তো এই যে ভূমধ্যসাগর, আমাদের যে ভূমধ্যসাগর রয়েছে এই জায়গাটাতে তোমরা দেখো ম্যাপেতে, এই যে ভূমধ্যসাগরের এই যে জায়গাটা যেটা রয়েছে, এই ভূমধ্যসাগরের তীরবর্তী যে দেশগুলো আছে সেই দেশগুলোতে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখতে পাওয়া যায়। তবে এখানে আরও একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে শুধু যে ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলোতেই ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখতে পাওয়া যায় তা নয়। পৃথিবীর আরও অন্যান্য জায়গা আছে যেখানেতে এই ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলোতে যে জলবায়ুটি দেখা যায়, যেটাকে ভূমধ্যসাগরীয় জলবায়ু বলে, সেই একই রকম বৈশিষ্ট্যের জলবায়ু সেই সমস্ত জায়গাতে দেখা যায়। তাই সেই জলবায়ুগুলোকেও ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। এবং দেখো তোমাদের বইয়েতে সেটা বলেও দেওয়া রয়েছে যে শুধুমাত্র ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলো ছাড়াও প্রকৃতপক্ষে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলোর মতো জলবায়ু দেখা যায় তাকেও ভূমধ্যসাগরীয় জলবায়ু বলা হয়ে থাকে। অর্থাৎ ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলের দেশগুলোতে যে জলবায়ুটা দেখা যায় তাকে তো ভূমধ্যসাগরীয় জলবায়ু বলেই। এবারেতে এই জলবায়ুর যে বৈশিষ্ট্যগুলো হয়, অর্থাৎ এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর সেই বৈশিষ্ট্য পৃথিবীর আরও বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যায়। যেমন দেখো এই যে ক্যালিফোর্নিয়া আছে, মধ্য চিলি আছে, কেপ টাউন রয়েছে, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়া রয়েছে। এই সমস্ত জায়গাতেও এই ভূমধ্যসাগরের জলবায়ুর অনুরূপ জলবায়ু দেখতে পাওয়া যায়। তাই এগুলোকেও ভূমধ্যসাগরের জলবায়ুর অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। এবারেতে এই জলবায়ুর যে অবস্থানটা মূলত কোথায় না, উত্তর ও দক্ষিণ গোলার্ধে ৩০ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত মহাদেশের পশ্চিম দিকে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখতে পাওয়া যায়। মূলত এই যে ভূমধ্যসাগরের যে তীরবর্তী যে জায়গাটা আছে সেটা, এবং তার সঙ্গে সঙ্গে এই যে সমস্ত জায়গাগুলো রয়েছে ক্যালিফোর্নিয়া, চিলি, কেপ টাউন, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়ার এই সমস্ত জায়গাতে। আর যে দেশগুলো এই জলবায়ুর মধ্যে রয়েছে দেখো সেগুলো এই ইউরোপ মহাদেশের ফ্রান্স, ইতালি, স্পেন, গ্রিস, পর্তুগাল, আলবেনিয়া, যুগোস্লাভিয়া, এশিয়া মহাদেশে তুরস্ক, ইসরায়েল, সিরিয়া, লেবানন এবং আফ্রিকার মিশর, মরক্কো, লিবিয়া, আলজেরিয়া, টিউনিশিয়া মতন দেশেতে এই ভূমধ্যসাগরের জলবায়ু দেখতে পাওয়া যায়। এবারেতে এই দেশগুলো ছাড়াও দেখো এই যে উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া, অর্থাৎ এই যে জায়গাটা আমেরিকাতে, তারপরে দক্ষিণ আমেরিকার চিলি, অর্থাৎ এইটা দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং এই হচ্ছে চিলি। তারপর দক্ষিণ আফ্রিকার কেপ টাউন, তো এটা আফ্রিকা মহাদেশ এবং আফ্রিকা মহাদেশেতে দক্ষিণ আফ্রিকা বলে একটি দেশ রয়েছে যার একটি শহর হচ্ছে এই কেপ টাউন। তো এখানেও এই ভূমধ্যসাগরের অনুরূপ জলবায়ু দেখতে পাওয়া যায়। তারপরে অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্বে এই জলবায়ু দেখতে পাওয়া যায়, অর্থাৎ এই জায়গাটাতে। তো এই জায়গাগুলোতে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। এবারেতে আমরা জানবো হচ্ছে যে এই যে ভূমধ্যসাগরীয় যে জলবায়ু, এই জলবায়ুর বৈশিষ্ট্যগুলো কি 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 বৈশিষ্ট্য দেখা যায়। তো দেখো এখানেতে তোমাদের বইতে যেটা বলা হয়েছে যে সারা বছর মৃদু ভাবাপন্ন নাতিশীতোষ্ণ জলবায়ু। নাতিশীতোষ্ণ জলবায়ু হচ্ছে এমন একটি জলবায়ু অঞ্চল যেখানেতে খুব বেশি উষ্ণতা হয় না, আবার খুব বেশি শীতলতা থাকে না, মানে দুটো মাঝামাঝি জায়গাতে থাকে। খুব ঠান্ডাও পড়ে না, খুব গরমও পড়ে না, মৃদু ভাবাপন্ন। তো সেই রকমই এই নাতিশীতোষ্ণ অঞ্চলের অন্তর্গত হচ্ছে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু, যেখানেতে এই শীত এবং মানে ঠান্ডা এবং গরমটা মৃদু ভাবাপন্ন এবং এটা সারা বছর ধরেই থাকে। এবার দেখো এই যে গ্রীষ্মকাল হচ্ছে শুষ্ক আর শীতকালীন বৃষ্টিপাত ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। দেখো এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর দেশগুলোতে কি হয়, গ্রীষ্মকাল যখন হয় সেই গ্রীষ্মকালেতে বৃষ্টিপাত হয় না, গ্রীষ্মকাল শুষ্ক থাকে। কিন্তু বৃষ্টিপাতটা হয় কোথায় না, শীতকালেতে। আর এটা ভূমধ্যসাগরীয় জলবায়ুর গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য যে এই বৃষ্টিপাতটা শীতকালেতে হয়ে থাকে। এটা তোমরা মনে রাখবে, কারণ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে
শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বলা হয়ে থাকে, মানে শীতকালেতে বৃষ্টিপাতটা হয়, শীতকাল আর্দ্র হয়। এবারে উষ্ণতার কি বৈশিষ্ট্য দেখা যায়, যে গ্রীষ্মকালীন উষ্ণতা 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তবে শীতকালেতে তা কমে হয় 5 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বার্ষিক উষ্ণতার যে প্রসার থাকে সেটা হচ্ছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে সারা বছরেতে, মানে বছরের উষ্ণতম দিন এবং শীতলতম যে দিন হয় তার মধ্যে যে উষ্ণতার পার্থক্য, যেটাকে বার্ষিক তাপমাত্রার প্রসার বলে, সেটা প্রায় 17 ডিগ্রি সেন্টিগ্রেডের মতন থাকে। আর দেখো, এই যে গ্রীষ্মকালেতে ভূমধ্যসাগরীয় অঞ্চলেতে উচ্চচাপ বলয় অবস্থান করে, অর্থাৎ উচ্চচাপ থাকে। এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর যে দেশগুলো, সেই দেশেতে গ্রীষ্মকালেতে উচ্চচাপ থাকে, বায়ুর উচ্চচাপ লক্ষ্য করা যায়। তার ফলেতে কি হয়, এই স্থলভাগ থেকে শুষ্ক আয়ন বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এবার যেহেতু স্থলভাগ থেকে প্রবাহিত হচ্ছে সমুদ্রের দিকে, তাই জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, যে কারণেতে এই গ্রীষ্মকালেতে বৃষ্টি হয় না, শুষ্ক থাকে। আর এটাই হচ্ছে কারণ যে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলেতে গ্রীষ্মকাল শুষ্ক কেন হয়, বৃষ্টিপাত কেন হয় না, তার কারণটাই হচ্ছে যে এই গ্রীষ্মকালেতে এই জলবায়ু অঞ্চলেতে উচ্চচাপ থাকে, যার কারণেতে এই আয়ন বায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। আর যার ফলেতে হয় কি, এই স্থলভাগ থেকে প্রবাহিত হয় বলে আয়ন বায়ু কোনো জলীয় বাষ্প সংগ্রহ করতে পারে না, সে কারণেতে আয়ন বায়ু শুষ্ক হয়। আর শুষ্ক বায়ু হওয়ার কারণেতে বৃষ্টিপাত হয় না, আর যে কারণেতেই এই ভূমধ্যসাগরীয় অঞ্চল গ্রীষ্মকালেতে বৃষ্টিহীন থাকে বা শুষ্ক হয়ে থাকে। আর আকাশ কি হয়, মেঘমুক্ত, রোদ ঝলমল থাকে দিনের বেলাতে, তার ফলেতে রাত্রিবেলায় তাপমাত্রাটা কমে যায়, কারণ আকাশে মেঘ থাকে, মানে মেঘ থাকে না, মেঘ মুক্ত থাকার কারণেতে যে ভূপৃষ্ঠের বিকিরিত যে তাপটা, সেটা রাত্রিকালে বিকিরিত হয়ে মহাশূন্যে চলে যায়, যে কারণেতে তাপমাত্রা কমে যায়, গরম থাকে না। এবার দেখো, এটা গেল উষ্ণতার বৈশিষ্ট্য। এবারেতে আমরা বৃষ্টিপাতের যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেগুলোকে আমরা দেখব। দেখো, বৃষ্টিপাতেতে যেটা আমি প্রথমেই বললাম, যে এই যে শীতকালেতে এই অঞ্চল থেকে উচ্চচাপ বলয় সরে গেলে আটলান্টিক মহাসাগর থেকে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। অর্থাৎ কি, শীতকালেতে এই জলবায়ু অঞ্চলের দেশগুলোতে উচ্চচাপ বলয় আর থাকে না, মানে উচ্চচাপ আর থাকে না। তখন কি হয়, উচ্চচাপ যখন থাকে না, তখন কি হয়, আটলান্টিক মহাসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ যে পশ্চিমা বায়ু, সেই পশ্চিমা বায়ু এই অঞ্চলেতে প্রবেশ করে, এবং যেহেতু আটলান্টিক মহাসাগরের উপর থেকে বয়ে আসছে, তাই জলীয় বাষ্প সংগ্রহ করে নিয়ে আসে প্রচুর, যেটা এই অঞ্চলেতে বৃষ্টিপাত ঘটায়। অর্থাৎ শীতকালেতে বৃষ্টিপাত হয়। এটাই হচ্ছে কারণ যে ভূমধ্যসাগরীয় অঞ্চলেতে শীতকালেতে বৃষ্টিপাত কেন হয়। কারণ শীতকালেতে এই অঞ্চলেতে কি হয়, এই আটলান্টিক মহাসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু বৃষ্টিপাতটা ঘটায়। আর বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণটা হয় 25 সেমি থেকে 150 সেমি। আর বৃষ্টিপাতের বেশিরভাগটা এই অ্যাড্রিয়াটিক উপসাগরের উপকূলেতে সবথেকে বেশি হয়ে থাকে, এবং যত উপকূল থেকে ভিতরের দিকে যাওয়া যায়, মানে মহাদেশের ভিতরের দিকে যত যাওয়া যায়, তত আস্তে আস্তে কি হয়, বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমে যায়। আর এই শীতকালেতেই যেহেতু এই জলবায়ু অঞ্চলেতে বৃষ্টিপাত হয়, সেই জন্যে এই জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলে। এটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই ভূমধ্যসাগরীয় জলবায়ু। এবার দেখো, এই অঞ্চলেতে তুষারপাত খুব একটা বেশি হয় না, তবে ভূমধ্যসাগরের উত্তর উপকূলের কিছু দেশেতে বা কিছু অঞ্চলেতে, যেমন এই যে ভূমধ্যসাগরের উত্তর উপকূলের কিছু দেশেতে আর ক্যালিফোর্নিয়ার মধ্যভাগেতে অল্প তুষারপাত হয়ে থাকে। তো এই হচ্ছে ভূমধ্যসাগরের জলবায়ুর, মানে যে উষ্ণতা এবং বৃষ্টিপাতের বৈশিষ্ট্য। এবারেতে দেখে নেওয়া যাক যে এখানেতে জীববৈচিত্র্য কি কি আছে। তো প্রথমে আসি হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। তো এখানেতে গ্রীষ্মকাল শুষ্ক হয় এবং শীতকাল আর্দ্র, তো যে কারণেতে এখানেতে জলবায়ু অঞ্চলে গাছপালা চিরসবুজ আছে, মানে সারা বছর মানে সবুজ থাকে, চিরসবুজ গাছপালাও আছে, গুল্ম জাতীয় গাছও আছে, এবং দুটো মিলিয়ে একটা মিক্সড, মানে মিশ্র বনভূমি এখানেতে সৃষ্টি করেছে। আর শুষ্ক গ্রীষ্মকালেতে বাষ্পীভবন আটকাতে গাছের পাতা পুরু, কাণ্ড শক্ত হয়ে থাকে, মানে গাছের যে পাতা বা গাছের ছালগুলো খুব মোটা হয়, কারণ মোটা হয় যাতে জল, গাছের যে জল আছে সেই জল যাতে বেরিয়ে না যায়, কারণ গ্রীষ্মকালে তো বৃষ্টি হয় না, যে কারণেতে
এই শীতকালেতে যেটুকুনি বৃষ্টি হয় সেই জলটা গাছ সংরক্ষিত করে রাখে, যাতে গ্রীষ্মকালেতে সেই জলটা কাজে লাগাতে পারা যায়। যে কারণেতে গ্রীষ্মকালেতে এই যেহেতু শুষ্ক হয়ে যায় আবহাওয়া, সেই কারণেতে এই বাষ্পীভবন আটকানোর জন্যে গাছ অভিযোজন করেছে কিভাবে? না, পাতাগুলোকে মোটা করেছে, পুরু পাতা হয়েছে, কাণ্ডগুলো শক্ত হয়েছে এবং কাণ্ডের যে ছাল সেটা খুব মানে শক্ত এবং মোটা। তো যে কারণেতে বাষ্পীভবনটা আটকাতে পারে গাছ। তার সঙ্গে, সঙ্গে বড়, বড় পাতা এবং দেখো এই পুরু ছালযুক্ত গাছগুলো শীতকালে বৃষ্টির জলকে সঞ্চয় করে রাখে। মানে মোটা ছাল হওয়ার জন্যে শীতকালে যখন বৃষ্টি হয় তখন সেই বৃষ্টির জল গাছের ওই ছালগুলোতে গাছ কি করে? সংরক্ষণ করে রাখে, যাতে শুষ্কর সময়তে কাজে লাগে। আর এখানেতে ৩ রকমের স্বাভাবিক উদ্ভিদের সমাবেশ দেখা যায়। একটা হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ, যার মধ্যে পাইন, ফার, সিডার থাকে। আরেকটা চিরসবুজ উদ্ভিদ, যার মধ্যে ওক, কর্ক, ইউক্যালিপটাস, রোজউড থাকে। গুল্মজাতীয় উদ্ভিদ, যার মধ্যে ম্যাপল, লরেল, রোজমেরি, ল্যাভেন্ডার থাকে। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদেরকে আমি একটু বলে দিই। দেখো, আমরা নিরক্ষীয় জলবায়ু সম্পর্কে পড়েছি, সেখানেতে আমরা চিরসবুজ উদ্ভিদ পড়েছি। যে সেই চিরসবুজ উদ্ভিদ আর ভূমধ্যসাগরের চিরসবুজ উদ্ভিদ কিন্তু একই নয়। কারণ নিরক্ষীয় অঞ্চলে যে পরিমাণ বৃষ্টি হয় সারা বছর, সেখানেতে চিরসবুজ উদ্ভিদ মানে সে বড়, বড় গাছ যেগুলো সেইগুলো। কিন্তু নিরক্ষীয় এই ভূমধ্যসাগরীয় অঞ্চলে চিরসবুজ উদ্ভিদের মধ্যে অত বড়, বড় গাছ কিন্তু হয় না। তবে গাছ সবুজ থাকে, পাতা সবুজ থাকে এবং সেই চিরসবুজ গাছের মধ্যে মূলত ওই ভূমধ্যসাগরের কি পড়ে? এই ওক, কর্ক, ইউক্যালিপটাস, রোজউডের মতন এই সমস্ত গাছগুলো পড়ে থাকে। আচ্ছা, আরেকটা দেখো জলপাই। তোমরা সবাই চেনো জলপাই এবং খেয়েওছো জলপাই তোমরা। এই জলপাই এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম প্রধান উদ্ভিদ। মানে জলপাই গাছ প্রচুর পরিমাণেতে এই জলবায়ু অঞ্চলেতে জন্মায়। তো এটা হচ্ছে প্রধান গাছ। মানে এই জলবায়ু অঞ্চলেতে পৃথিবীর সবচেয়ে বেশি জলপাই গাছ পাওয়া যায়। মানে জলপাইয়ের চাষ হয় এই জায়গাটাতে সবথেকে বেশি। এবার দেখো কি, কি প্রাণী এবং পশু আছে এখানেতে। তো বৃষ্টিহীন শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকালের কারণেতে এখানেতে কি হচ্ছে না, তৃণভূমির পরিমাণটা কম। যে কারণেতে এখানেতে ঘোড়া বা গবাদি পশুর তুলনায় গাধা, ভেড়া, ছাগল, খচ্চর বেশি পালন করা হয়ে থাকে। আর উষ্ণ মরুর কাছাকাছি এই মুরগি, উট বেশি পালিত হয়ে থাকে। আর এখানেতে কয়েকটা ছবিও দিয়েছে দেখো, এই জাগুয়ার আছে, খরগোশ বা বিভিন্ন এই যে মেষ এখানেতে প্রতিপালন করা হয়ে থাকে। এবারে আসি হচ্ছে এই আর্থসামাজিক পরিবেশ এবং এখানকার মানুষের যে জীবনযাত্রা সেটা। তো কৃষিকাজ প্রথমেতে, তো নাতিশীতোষ্ণ জলবায়ু হওয়ার কারণেতে এবং মাঝারি বৃষ্টিপাত এই অঞ্চলে কৃষিকাজ অত্যন্ত সমৃদ্ধ। এই অঞ্চলে কৃষিকাজ খুব ভালো হয় এবং এই কৃষিজ ফসলের মধ্যে গম হচ্ছে প্রধান কৃষিজ ফসল। প্রচুর পরিমাণেতে গমের চাষ হয় এই অঞ্চলেতে। এছাড়া যব, তুলা, ভুট্টা, ধান, তামাক, বিভিন্ন রকমের সবজির চাষ এখানেতে হয়। আরেকটা আছে, সেটা হচ্ছে তুঁত গাছ। তুঁত গাছের চাষ এখানে খুব ভালো হয়, যে কারণেতে এখানেতে রেশম শিল্প গড়ে উঠেছে। আরেকটা কি আছে দেখো, এই যে ঝলমলে মনোরম আবহাওয়ার কারণেতে এখানে প্রচুর ফলের চাষ হয়। যেমন আঙুর, জলপাই, আপেল, নাশপাতি, কমলালেবু, পিচ, খুবানি, আখরোট, বাদাম, কুল, ডুমুর ও নানা ধরনের লেবু এখানে প্রচুর পরিমাণেতে পাওয়া যায়। মানে ফলের চাষ বিভিন্ন রকম টক জাতীয় যে সমস্ত ফলগুলো আছে, সেই সমস্ত ফল এর মধ্যে বেশিরভাগই তোমরা চেনো, খেয়েওছো তোমরা। এই সমস্ত ফলের চাষ এখানেতে খুব হয়। প্রচুর পরিমাণেতে ফলের চাষ হয় এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলেতে। তো যে কারণেতে এই জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয়। পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। এর পরের পৃষ্ঠাতে আমরা দেখে নিই যে কি আছে। তো এবারেতে আছে হচ্ছে খনিজ সম্পদ ও শিল্প। দেখো, এই অঞ্চলেতে খনিজ সম্পদ কিন্তু খুব বেশি পাওয়া যায় না। কৃষিতে সমৃদ্ধ কিন্তু খনিজে ততটা সমৃদ্ধ নয়। এই ক্যালিফোর্নিয়াতে খনিজ তেল পাওয়া যায়, ফ্রান্সে বক্সাইট, ইটালিতে মার্বেল, গন্ধক এবং স্পেনেতে লোহা পাওয়া যায়। আর অর্থনৈতিকভাবে এই অঞ্চল খুব উন্নত। কৃষিকাজ এখানে যেহেতু খুব ভালো হয়, সেই দিক থেকে এই জায়গার এই অঞ্চল কিন্তু অর্থনীতির দিক থেকে যথেষ্ট সমৃদ্ধশালী। তো কৃষিকাজ আছে, ফলের চাষ হয়, বিভিন্ন ফল ভিত্তিক বিভিন্ন শিল্প এবং রপ্তানি ব্যবসা বাণিজ্য এখানে প্রধান জীবিকা এখানকার মানুষদের। আর ইটালিতে, ফ্রান্সে আঙুর থেকে উৎকৃষ্ট মদ তৈরি হয়ে থাকে। যে শ্যাম্পেন যেটাকে আমরা বলি, সেই শ্যাম্পেন এই আঙুর থেকে উৎকৃষ্ট মানের এই
আঙুর থেকে তৈরি হয়। এছাড়া জলপাই থেকে যে অলিভ অয়েল হয়, সেই অলিভ অয়েল এখানেতে তৈরি হয়। এছাড়া আ নানা আ উম মানে এছাড়া সারা পৃথিবীতে রপ্তানি করা হয় এখানকার বিভিন্ন যে, ফল থেকে তৈরি হওয়া বিভিন্ন যে সামগ্রীগুলো আছে বা ফলও রপ্তানি করা হয়ে থাকে। বিভিন্ন রকম কাঁচা এই যে দেখো এখানে বলেছে দেখো যে শিল্পের মধ্যে যে কাঁচা ফল ও শুকনো ফল এখানেতে এবং ফলজাত বিভিন্ন যে সমস্ত দ্রব্য জ্যাম, জেলি, আচার এগুলো তৈরিও হয়। বিদেশের বাজারেতে এগুলো রপ্তানিও করা হয় এবং ময়দাজাত বিভিন্ন দ্রব্য এখানের থেকে তৈরি হয়। মানে তৈরি হয়ে রপ্তানি হয়। যেহেতু এখানেতে কি হয় না, এখানেতে গমের চাষটাও খুব যেহেতু ভালো হয় সেই জন্যে। এবার দেখো এখানেতে মনোরম ও ঝলমলে আবহাওয়ার জন্য ক্যালিফোর্নিয়ার হলিউড পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। তোমরা নাম শুনেছ সবাই হয়তো যে হলিউড আমাদের যেরকম ভারতবর্ষের মানে সিনেমার যে ইন্ডাস্ট্রি আছে তাকে যেরকম বলিউড বলে, সেরকম যে ইংরেজি যে সিনেমা যেটা হয় তাকে হলিউড বলে এবং এই যে আমেরিকার যে ক্যালিফোর্নিয়া আছে এখানেতে এই হলিউড এই তোমরা এখানে ছবিটা দেখো, এই ছবিটার এই সাইনটা দেখলেই বুঝতে পারবে। এই হলিউড হচ্ছে ইংরাজি সিনেমার জন্যে বিখ্যাত জায়গা। মানে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এই চলচ্চিত্র নির্মাণ কেন্দ্র হচ্ছে এই হলিউড। যেটা এই ক্যালিফোর্নিয়াতে অর্থাৎ এই ভূমধ্য সাগরীয় যে জলবায়ু আছে সেই জলবায়ুতে অবস্থান করছে। আচ্ছা এখানকার জনবসতি দেখো মনোরম ও স্বাস্থ্যকর জলবায়ুর জন্যে এখানে উন্নত অর্থনৈতিক পরিকাঠামো, জীবিকা নির্বাহের সহজ সুযোগ থাকার কারণেতে এই অঞ্চল জনবহুল এবং অধিবাসীরা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ। অর্থাৎ যেহেতু জলবায়ুটা খুব স্বাস্থ্যকর মনোরম জলবায়ু তো এই অঞ্চলেতে মানে জনবহুল মানে জনবসতি খুবই বেশি এবং সেই প্রত্যেক অধিবাসী যারা এখানে বসবাস করে তারা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ। মানে খুবই ভালো অবস্থাতে এরা রয়েছে এবং এই অঞ্চলেতেই মানে এই ভূমধ্যসাগরীয় অঞ্চলেতেই অতীতে গ্রিক, মিশরীয় এবং রোমান সভ্যতা যে ইতিহাসে আমরা যেটা পড়েছি যে সভ্যতাগুলো প্রাচীন যে এই সভ্যতাগুলোর বিকাশ হয়েছিল এই জলবায়ু অঞ্চলেতেই। এবার দেখো এই ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, ইটালির রোম, নেপলস, দক্ষিণ আফ্রিকার কেপটাউন, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, পর্তুগালের লিসবন এই অঞ্চলের প্রধান নগর এবং বন্দর ও শিল্পকেন্দ্র। তো এই হচ্ছে আমাদের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, যেটা আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। পরের দিন আমরা তুন্দ্রা জলবায়ু সম্পর্কে আলোচনা করব।